35 সালে তখন স্কুলে পড়ি তো প্রতি বছর যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো সেখানে মিউজিক্যাল প্রোগ্রাম হতো শেষকালে। তো কোনো বছর আমাকে ডাকা হয় না। তো সুভাষ মুখোপাধ্যায় আমার সহপাঠী কবি, আচ্ছা, সে বললো চল তোকে রেডিওতে নিয়ে যাবো। আচ্ছা, তো সেই আমাকে নিয়ে রেডিওতে গেল, একটা অডিশন হলো, অডিশনে পাস করলাম, পাস করে প্রোগ্রাম এলো। তখন তো তাহলে আপনি স্কুলে পড়ছেন? স্কুলে পড়ছি, আচ্ছা, ক্লাস 9, মানে এখনকার সেকেন্ড ক্লাস, মানে পরের বছর ফার্স্ট ক্লাস, তারপরে ম্যাট্রিকুলেশন। তো তখনকার গান গাওয়াটা খুব অপরাধ। যারা পড়াশোনা করছে, মেয়েদের তো কথা ছেড়েই দাও, ছেলেদেরও ভয়ঙ্কর অপরাধ ছিল। অনেক কষ্টে বাবার পারমিশন জোগাড় করে তো রেডিও গাইতে গেছিল। আচ্ছা, তো রেডিও শুরু 1935-এ তাহলে রেডিওতে, 35 একটা, 36-এ আবার একটা অডিশন দিলাম, আবার একটা পেলাম। আচ্ছা, আর রেকর্ড বেরোলো 1937-এ। ম্যাট্রিক পাস করে ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করলাম। বহু জায়গায় গিয়ে দেখলাম যে রেকর্ড হবার নয়, সকলে রিফিউজ করলো, বলে হবে না হবে না হবে না হবে না। ওই সুভাষী অনেক জায়গায় নিয়ে গেছে আমার। আচ্ছা, আচ্ছা, তখন আশা ছেড়ে দিয়েছি, তো ইঞ্জিনিয়ারিং পড়ছি। এমন সময় একটা হঠাৎ সুযোগ এসে গেল একটা জায়গায় থেকে রেকর্ড করা। তো প্রথম গান কি করেছিলেন রেকর্ডে? তখন যেরকম আধুনিক আজকাল তো অনেকটা ধুয়ো উঠছে, তো আধুনিক গান কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। আরে আধুনিক গান তো আধুনিক কালের মতোই হবে। তা ধরো তখন যে গান করেছি, তখন ভালো সেল হয়েছিল, ভালো লোকে পছন্দ করেছিল, কিন্তু সেই গান এখন শুনলে আমাদেরই কিরম বোকা বোকা লাগে, কিরম খারাপ। সে কি কথা? হ্যাঁ, দেখো শোনান না একটু, দেখো। আস্তে আস্তে কয়েকটা আমি একটু শোনাচ্ছি, কিরম বদলে গেছে। জানিতে যদি গো তুমি পাষাণে কি ব্যথায় আছে, গোপন বাণীটি তারি তোমারও পরশ যাচ্ছে। জানিতে যদি গো তুমি, যেমন শেখাচ্ছেন ট্রেনার শৈলেশ দত্তগুপ্ত। তারপরে রেকর্ড, তোমারে চাহিয়া প্রিয় বুঝিনু বিফল চাওয়া, ইত্যাদি। তারপরে একটা গান হলো ভালো, অজয় ভট্টাচার্যের লেখা ছিল, শৈলেশ দত্তগুপ্ত সুর। রজনী গন্ধা ঘুমাও ঘুমাও আজি রাতে, ঘুমের দেশের গান ভেসে আসে মধুবাতে, ঘুমাও ঘুমাও আজি রাতে। পরিবর্তনটা বেশ পরিবর্তন হচ্ছে। তারপরে আমি একটা সুর করলাম, সেটা খুব আরো ভালো বলে মনে হয় তখন। এটা বোধহয় 1940 সাল কি 39 সাল হবে। আচ্ছা, কথা কইও না কো শুধু শোনো, কথা কইও না কো শুধু শোনো, যেন বাতাসে পাঠালো কোনো পলক পুরীর ফুল গন্ধা, অশ্রু সজল লিপি ছন্দা, কথা কইও না কো শুধু শোনো। এই গান তো আজও বাড়িতে বড়রা খুব, হ্যাঁ, আজও শুনছেন, অনেকেই শুনছেন। আচ্ছা, কিন্তু সাধারণত সব শিল্পীরই তাদের প্রথম পাবলিক ফাংশনের কথাটা বেশ ভালোভাবে মনে থাকে, জলজলকারে। তো আপনার এত বছর পরে হলেও নিশ্চয়ই মনে আছে? কিরকম? খুব ভালো করে মনে আছে। ওই রেকর্ড যে 1937 সালে বেরোলো, তখন ফাংশন যেমন আজকাল হচ্ছে, তখনকার দিনে তা হতো না। মোস্টলি হতো বেশিরভাগ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ছাত্ররা করতো। তো ওখানে আমাকে বললো যে তোকে গাইতে হবে। আচ্ছা, আপনাকে গাইতে হবে, নিয়ে যেতে। আমাকে বন্ধু নিয়ে গেছিল। তো বসে আছি কিছুতে আর প্রোগ্রাম দেয় না, আইটেম আসে না। তখন আমাদের আইডিয়াল হচ্ছে পঙ্কজ মল্লিক, শচীন দেববর্মন, কেসি দে। তো বসে আছি কিছুতেই আর আমার আইটেম আসে না। হঠাৎ বললো যে পঙ্কজ মল্লিক এসে গেছে। বাস হই হই করে একটা গোলমাল শুনলাম।
পঙ্কজ মল্লিক এসে গেছে। তখন আমি পঙ্কজ মল্লিককে দেখবার জন্য দৌড়লাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার গান তো হয়নি, পঙ্কজ দা হয়ে গিয়ে এসে গেলে আমি আর কখন গাইব। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার এবার গানটা দিন দাদা। বলে দূর মরে, এখন আপনার গান হবে না, এখন পঙ্কজ মল্লিক এসে গেছে। তাহলে হবে না, তো পঙ্কজের গান শুনেই যাই। তাহলে প্রথম পাবলিক ফাংশন যেটাতে আপনি গান গাইতে গেলেন, সেটা না গিয়ে ফিরে আসতে হলো। তবে লাভ হলো, পঙ্কজ মল্লিকের গান শুনেছিলাম। এবং আমরা শুনেছি যে আপনি ওর গানকে, ওর গানের রীতিকে, ধারাকে আমি ওকে শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করেছেন। আমরা তারপরে দেখছি যে আপনার এই যে শিল্পী প্রতিভার যেটা বিকাশ একেবারে ছোট বয়স থেকে, ছাত্র জীবন থেকে, সেটা আপনাকে নতুন নতুন দিকে নিয়ে গেল। রেডিওতে গাইলেন, তারপর রেকর্ড বেরোলো, তারপর আমরা পাচ্ছি যে 1941-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় মধ্যাহ্নে, সেই সময় আপনি প্রথম প্লেব্যাক করলেন নিমাই সন্ন্যাস ছবিতে। এবং তারপরে আপনি সুরকার হিসেবে সঙ্গীত পরিচালনা করেছিলেন তার অভিযাত্রী। আচ্ছা, সেই সময়ের অভিজ্ঞতার কথা একটু আমাদের বলুন না, বিশেষ করে মানে তখন ছায়াছবিতে সিচুয়েশনের উপরে গানের, সিচুয়েশনের উপর তো গান ছায়াছবিতে করতেই হয়। যেটাই আধুনিক গানে অসুবিধা হচ্ছে, নন ফিল্ম এন্ড ফিল্ম। ফিল্মে একটা সিচুয়েশন দেওয়া থাকে, এবং শুধু সিচুয়েশন আমাদের কতগুলো জিনিস দেখতে হয়, যে পাত্র পাত্রী অর্থাৎ সে কি রকম, খুব লেখাপড়া জানা না গায়ের, না কোথায় বাস করে, কি রকম ড্রেস পরে, ইভেন সেটাও দেখতে হয়। সে কোট প্যান্ট পরে না ধুতি পরে, শাড়ি পরে না গাউন পরে মেয়েরা, এই অনুযায়ী তো গান করতে হয়। যেমন ধরো পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে, যেমন ধরো ক্যাবারে, আজকাল ক্যাবারে নাচ টাচ খুব হচ্ছে, তো ক্যাবারে নাচের মধ্যে তো ঠুমরি হয় না বা গজলও হবে না, এবং ক্যাবারের মতো দিতে হবে, সেগুলো ভাবতে হয়, দেখতে হয়। কখনো কখনো বাংলা ছবিতে আমি প্রথম লাইনটা ওই সিচুয়েশন অনুযায়ী সুরের সঙ্গে মিশিয়ে দিয়েছি অনেক গান, অনেক ছবিতে। একটু গানের নমুনা সেই সময়কার আমাদের একটু শোনান না। নমুনা সময়কার গান একটা গান করেছিলাম খুব ভালো, এতে ওই প্রিয়তমা বলে একটি ছবিতে। স্মরণের বালুকা বেলায় চরণ চিহ্ন আঁকি, তুমি চলে গেছো দূরে, বহু দূরে, শুধু পরিচয়টুকু রাখি, দীপ নিভে যায়, মালা তো শুকায়, নয়নের জল নয়নে লুকায়, একই অবহেলা, একই তবে ও গোয়ালে আর মতো ফাঁকি, তুমি চলে গেছো দূরে, বহু দূরে, শুধু পরিচয়টুকু রাখি, শুধু পরিচয়টুকু রাখি। অপূর্ব। এরকম আপনি একটা গাইলেন বটে, কিন্তু সে সময় প্রচুর অনেক গান এইভাবে আপনি করেছেন যেগুলো জনপ্রিয়তার শিখরে উঠেছে, এবং আজও বহু লোকেরই মনে আছে। আজকের এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক শ্রোতারই নিশ্চয়ই মনে পড়ছে এইসব গান। এবং দাদা, একটা জিনিস, আপনি গান গাইতে শুরু করার প্রায় 10 বছর পরে, আমার মনে হচ্ছে বোধহয় 1944 সালে প্রথম আপনি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করলেন, এবং এটা আপনার শিল্পী প্রতিভার, আপনার শিল্পী জীবনের একটা সম্পূর্ণ নতুন দিক খুলে দিল। রবীন্দ্রনাথের গান আমি কিন্তু জানতাম না কিছু। তো কিভাবে আপনি? আমি শৈলেশ দত্তগুপ্ত বাড়িতে আমি তখন যাতায়াত করি, উনি আমাকে প্রথম দেখালেন যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি আছে। আচ্ছা। তখন তো আমি কিছুই জানি না,
তো স্বরলিপি শেখালেন। এখন যেমন পাওয়া যায়, বই পাওয়া যায় স্বরবিতান, তখন তা সব পাওয়া যেত না। তখন ওই কাগজে পত্রিকাতে ছেপে যে নতুন গান, আচ্ছা, তো আমাকে শেখালেন। তারপরে আমি স্বরলিপি দেখে দেখে সব গান শিখেছি। আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি স্বরলিপি দেখে, কারোর কাছে শিখিনি। আর এই পঙ্কজদা আমাকে বড্ড ইন্সপায়ার করতো। আচ্ছা। তো রেকর্ডে তো আপনি যে দুটি গান আমার মনে হচ্ছে, কেন পান্থ হয়ে চঞ্চলতা আর আনবেনাদারি, অনাদি ঘোষ